एक मुख्यमंत्री को किसी भी कारणसर जेल में जाना पड़ा, 30 दिन तक जमानत नहीं हुई, तो अब वो पदमुक्त हो जाएंगे, परंतु उनका बहुमत तो बना रहेगा। जैसे ही मुक्त होंगे वो फिर से मुख्यमंत्री बन सकते हैं। कोई छुटपुट आरोप के लिए पद नहीं छोड़ना है, मगर जिन पर करप्शन के आरोप है या 5 साल से ज्यादा सजा के आरोप है, ऐसे मंत्री, मुख्यमंत्री या प्रधानमंत्री जेल में बैठकर सरकार चलाए, ये कितना उचित है? জরুরি অবস্থা কেন? এরকম জরুরি অবস্থা পদক্ষেপের চাইতে আরো বেশি ভয়ঙ্করতম পদক্ষেপ যে সর্বশেষ যেটা বিল পেশ করেছে, যদিও পাশ করার সে চেষ্টা করায়নি, এটাকে সিলেক্ট কমিটিতে পাঠিয়ে দিয়েছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে। কি 30 দিন যদি মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী যদি অ্যারেস্ট থাকেন, আচ্ছা বলুন তো, ভারতবর্ষের শুধু বিজেপি কেন, যে কোনো দল যদি ক্ষমতায় থাকে সেই প্রধানমন্ত্রী অ্যারেস্ট হবে? কিন্তু জনগণকে বোকা বানানোর জন্য হয়েছে। আরে বিপক্ষ কা ভয় কিউ হে? বিপক্ষদের ভয় কেন? আরে মুখ্যমন্ত্রী কেন, প্রধানমন্ত্রীও তো গ্রেপ্তার হবে। যে দেশের প্রধানমন্ত্রী, যে দল প্রধানমন্ত্রীত্বের মানে চেয়ারে আছে, সে দলের প্রধানমন্ত্রী ভারতবর্ষের মতো ব্যবস্থাতে কখনো গ্রেপ্তার হবে? মানে 30 দিন এদের হাতে এই যে ইউপিএ আইন আছে, তারপরে আপনার এই যে হিসাব বহির্ভূত অর্থ, এটাকে মোকাবেলা করার জন্য একটা আইন হয়েছে, কি আর বলে গেলাম আমি। এগুলিতে প্রায় 1-1.5 বছর জামিন দেওয়ার কোনো নেই। ইচ্ছা করলে তারা 5 বছর রাখতে পারে। এই যে উমর খালিদ, দিল্লি দাঙ্গায় জেএনইউর এক ছাত্র নেতা, আজকে 5 বছরের বেশি সে জেলে পড়ছে, জামিনই হচ্ছে না। তো এরকম এই আইন পাশ হওয়া মানেটা কি? যখন দেখবে এই নরেন্দ্র মোদীর বা বিজেপি, আরএসএস ভারতবর্ষে তাদের আরো জনবিরোধী কার্যকলাপের কারণে আরো কুণ্ঠাসা হয়ে, এখন যেরকম ভাবে বিহারে গোটা জনগণ রাস্তায় নামছে, এরকম ভাবে সমস্ত লাগিয়ে দিয়ে 30 দিন কেন 60 দিন জেলে ঢুকিয়ে দেবে, বাস মুখ্যমন্ত্রী, মন্ত্রী, নেতা সব খারিজ। কোথায় নিয়ে যাচ্ছে? এসআইআর 65 লক্ষ লোকের নাম যে বিশেষ পর্যালোচনার নামে বাদ যায়, 65টা নাম নাকি যুক্ত করার প্রস্তাব পায় না। এবং এমন একজন ব্যক্তিকে ভারতের নির্বাচন কমিশনারের এই চিফ সিভিল ইলেকশন কমিশনের পদে বসানো হয়েছে। हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी। লোকটার ব্যাকগ্রাউন্ড কি? যে সারা দেশে বিভিন্ন রাজ্যে কোঅপারেটিভ মুভমেন্ট, যেমন মহারাষ্ট্রে, কেরালাতে, তামিলনাড়ুতে, কর্ণাটকে কোঅপারেটিভ মুভমেন্ট একটা বিশাল মুভমেন্ট। কোঅপারেটিভের অর্থ রিজার্ভ ব্যাংক কন্ট্রোল করতে পারে না, রাজ্য কেন্দ্রীয় সরকারের রিজার্ভ কন্ট্রোল করার ক্ষমতা নেই। এখন যেরকম ভাবে ব্যাংক বেসরকারীকরণ এবং বিভিন্ন এই সরকার উদ্যোগ গ্রহণ করছে, কাজেই এই কোঅপারেটিভের সমস্ত টাকাগুলোকে কেন্দ্রের হাতে নিয়ে যাওয়ার জন্য, যেটা ছিল স্টেট সাবজেক্ট, মোদি বানিয়ে দিল এটাকে কনকারেন্ট সাবজেক্ট, অর্থাৎ সেখানে কেন্দ্রীয় মন্ত্রক, মন্ত্রীকে অমিত শাহ। এই কোঅপারেটিভ মিনিস্ট্রি খোলার পর তার প্রথম সেক্রেটারি হলো এই জ্ঞানেশ মিশ্র, তারপর হয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রী, এই স্বরাষ্ট্র সচিব, হোম সেক্রেটারি, তাকে হোম সেক্রেটারি বসিয়ে কাশ্মীরে 370 ধারা জারি করালো। এরপরে রাম মন্দির তৈরি হবে,
রাম বললে তো অনেকেই একটা আবেগ কাজ করে। রাম মন্দির মানে হলো শত শত কোটি টাকার সেখানে নানা রকমের লেনদেন, জমি কেলেঙ্কারিতে, যার কারণে গেল নির্বাচনে বরাডুবি হলো বিজেপির। এমনকি শোনা যাচ্ছে নরেন্দ্র মোদীও হেরে গেছে, জালিয়াতি করে তাকে জিতিয়ে দিয়েছে। এই রাম মন্দির তৈরিতেও এই ট্রাস্টের মাথায় কে? জ্ঞানেশ মিশ্র। আর সেই জ্ঞানেশ মিশ্র হলো এখন ভারতবর্ষের চিফ ইলেকশন কমিশনার। কোথায় নিয়ে যাচ্ছে?